কথায় বলে যে আমরা যেই পৃথিবীতে থাকি সেখানে গোটা 7টা আশ্চর্য আছে, যা খুবই অলৌকিক। কিন্তু কে জানতো যে এই পৃথিবীতে ওই 7টা আশ্চর্য ছাড়াও 8ম আশ্চর্যও রয়েছে, যা অনেক বছর ধরে লুকিয়ে আছে, কোনো বিশাল দেশে নয়, বরং বরফের মণিপুরের সমুদ্রের ঠিক মাঝখানে। চলো, পুজোর প্রস্তুতি সম্পূর্ণ হলো, বুঝেছো? এবার তোমরা গুরুকুল যেতে পারবে। তোমরা? এর মানে আপনি গুরুকুলে যাবেন না? না, প্রতি বছর শিবের মহাপুজোর জন্য মিষ্টি দুধ দিয়ে অভিষেক করা হয় তো। কি মিষ্টি দুধ? এটা তো প্রথমবার শুনলাম। হ্যাঁ, মিষ্টি দুধ। এই গুরুকুলে তুমি তো নতুন, এই গ্রামের প্রধান রহস্যর ব্যাপারে তোমার জানাটা অবশ্যই প্রয়োজন। সেই জন্য মন দিয়ে শোনো তুমি। এই গ্রামে প্রতি বছর শিবের যখন মহাপুজো হয় না, তাতে ওনার অভিষেক গ্রামের সমুদ্রের ঠিক মাঝামাঝি বসে থাকা একটা পর্বত রয়েছে, সেখান থেকে মিষ্টি দুধ দিয়ে করা হয়। কি পর্বতের মিষ্টি দুধ? কিন্তু পণ্ডিত মশাই, এটা কি করে হতে পারে? কোনো পর্বত আবার কখনো দুধ দিতে পারে নাকি? তাই আরে, এটা শুনে হয়তো অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এটাই তো সত্যি। অনেক বছর আগে স্বয়ং ভগবান এই গ্রামটাকে বরদান স্বরূপ এই পর্বতটা দিয়েছিল। আর শুধু তাই নয়, ওই পর্বত থেকে শুধু দুধই বেরোয় না, বরং তুমি যতটাকে খুঁজতে থাকবে ওর ভেতর থেকে তত বেশি সোনাও তুমি পাবে। কি সোনা? হ্যাঁ, কিন্তু ওই সোনার উপরে আমাদের কোনো অধিকার তো নেই। ওই পর্বত, ওই সোনা সবকিছু ঈশ্বরের। ওগুলো চাইলে পরেও আমি নিজের কাছে নিয়ে যেতে পারবো না। যদি আমরা এটা করার চেষ্টা করি তাহলে পুরো গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে গ্রামটা। চলো, এবার তুমি গুরুকুলে যাও তো। কালকে সকালের প্রথম প্রহরে আমি ফিরে আসবো। আগে পণ্ডিত মশাই। রবি জাদুই পর্বতের কাহিনী শোনার পর পণ্ডিত মশাই চুপচাপ সমুদ্রের দিকে চলে যান। পরের দিন পণ্ডিত মশাই পুজোর জন্য সময়ে মণ্ডপে পৌঁছে যান। রবি দেরি করে পুজোর জন্য পৌঁছায়। সমস্ত গ্রাম মণ্ডপের কাছে একত্রিত হলো। পণ্ডিত মশাই একটা কলসিতে দুধ নেন আর মন্ত্রোচ্চারণ করতে করতে ভগবান শিবের পুজো শুরু করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পণ্ডিত মশাই খুব শ্রদ্ধা ভাবে অভিষেক পূরণ করেন আর তারপর সেই মিষ্টি দইয়ের প্রসাদ সবাইকে বিতরণ করেন। কিন্তু আশ্চর্য, যেই মাত্র গ্রামবাসীরা সেই মিষ্টি দুধ পান করে, এক এক করে সবার মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে শুরু করে আর সবাই অসুস্থ হতে শুরু করে। আরে, এটা কি হচ্ছে? গ্রামের লোকেদের অবস্থা এতটা খারাপ হয়ে যাচ্ছে কেন? কি জানি পণ্ডিত মশাই, এটা ঠিক নয়, এটা একেবারে ঠিক না। নিশ্চয়ই কিছু না কিছু অনুচিত হয়েছে বই কি। রবি, তুমি শিগগিরই সবার চিকিৎসা করার ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসছি। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন পণ্ডিত মশাই? পর্বতের কাছে। পণ্ডিত মশাই পর্বতের দিকে যাওয়ার কথা শুনে রবির চেহারা সাদা হয়ে যায়। সে পণ্ডিত মশাইকে আটকাতে চাইছিল, কিন্তু দাঁড় করাতে পারল না। আর অন্যদিকে যখন পণ্ডিত মশাই সেই জাদুই পর্বতের কাছে পৌঁছান, তখন তিনি আশ্চর্য হয়ে যান। আরে কি, এ তো প্রকোপ, ভয়ঙ্কর প্রকোপ। উনি দেখতে পান যে জাদুই পর্বত আস্তে আস্তে গলে সমুদ্রের জলে মিশ্রিত হচ্ছিল। এইরকম দৃশ্য উনি প্রথমবার দেখেছিলেন। পণ্ডিত মশাই এখন সব বুঝতে পেরে যান যে কেউ পরম্পরা ভাঙার চেষ্টা করেছিল। উনি খুব রেগে যান আর সঙ্গে সঙ্গে গুরুকুলে ফিরে আসেন। আরে পণ্ডিত মশাই, কি হলো? এতটা রেগে রয়েছেন কেন আপনি? তার কারণ এই বহু বছর ধরে চলতে আসা যে প্রথা, সেটাকে অপমান করেছে। ওই পর্বতটা আস্তে আস্তে গলে যাচ্ছে, বুঝেছো? কি? কিন্তু এটা কিভাবে হতে পারে? এটাই তো আমিও জানতে চাইছি। তক্ষুনি পণ্ডিত মশাই একটা যজ্ঞ শুরু করেন। ওম অগ্নয়ে নমঃ, ওম অগ্নয়ে নমঃ, ওম অগ্নয়ে নমঃ। হে অগ্নি দেবতা, আপনার সাহায্যের দরকার আমার। আমি সত্য জানতে আপনার সাহায্য লাগবেই। কেউ কোনো ছল কপটের সাথে এত বছর ধরে পুরনো যে প্রথা, সেটাকে নষ্ট করেছে, যার ফলে পুরো গ্রাম একেবারে গম্ভীর রোগে ভুগছে। আর তার থেকেও ভয়ঙ্কর, ভগবানের দেওয়া ওই পাবন পর্বত গলতে বসেছে। আমি জানতে চাই যে এই গ্রামের দিশা কার জন্য হয়েছে।
তক্ষুনি আগুনের মধ্যে থেকে একটা রহস্যময় আওয়াজ আসে। তুমি সত্য জানতে চাইছো, তাই তো? তাহলে এই নাও, এই হলো সেই সত্য। তক্ষুনি রবির ঘাম ছেড়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার ভেতরে এত ভয় কেন চলে এসেছে। সে ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। যজ্ঞের আগুন আরো তীব্র হয়ে ওঠে আর তার মাঝখানে একটা গোলাকার আকৃতি তৈরি হয়, যার মধ্যে সে একটা দৃশ্য দেখতে পায়। যখন পণ্ডিত মশাই পর্বতের কাছে পৌঁছেছেন, তক্ষুনি তার পেছনে পেছনে রবিও ওখানে চলে এসেছিল। যেই মাত্র পণ্ডিত মশাই ওখান থেকে দুধ নিয়ে বেরোন, রবি চুপচাপ পর্বতের কাছে যায় আর পর্বতের বরফ খুঁড়তে শুরু করে, যাতে নিচে লুকিয়ে থাকা সোনা বার করতে পারে। এইসব দেখে পণ্ডিত মশাইয়ের রাগ আরো তীব্র হয়। তুমি এটা কি করেছো রবি? আমায় ক্ষমা করে দাও পণ্ডিত মশাই, আমি 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 সোনার লোভে পড়েছিলাম। পণ্ডিত মশাই আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি জানো তুমি কি করেছো? তোমার কারণে পুরো গ্রাম রোগে ভুগছে, আর ওই পর্বত যেটা ভগবান বরদান দিয়েছিল সেটা গলতে শুরু করে দিয়েছে। আর তুমি বলছো যে আমি তোমাকে ক্ষমা করে দিই? হ্যাঁ পণ্ডিত মশাই, দয়া করে আমায় ক্ষমা করুন। আমি দয়া করে ক্ষমা করে দিন আমাকে। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার মা বহু বছর ধরে চর্মরোগে ভুগছে। আমি একজন সাধারণ গুরুকুলের ছাত্র, ভিক্ষা করে জীবন যাপন করি, কিন্তু পুরো সংসারের ভারটা আমার ছোট ভাইয়ের কাঁধের ওপরে। আর মায়ের চিকিৎসা করার যে খরচ, সেটা আমদানি থেকে অনেক বেশি। আমি শুধু ওনাকে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু আমার ভাগ্যটা একবার দেখুন আপনি। যেই ওই পর্বতটাকে আমি খুঁড়তে শুরু করি, আমার মাথা ঘুরতে থাকে আর আমি ওখানেই বেহুশ হয়ে পড়েছিলাম। আমায় ক্ষমা করে দিন পণ্ডিত মশাই, আমি এই সব কিছু ইচ্ছে করে করিনি। রবির কথা শুনে পণ্ডিত মশাইয়ের হৃদয় গলে যায়। উনি বুঝতে পারেন যে রবি যাই করেছে সেটা নিজের মায়ের জন্য করেছে। তার স্বভাবে স্বার্থপরতা নয়, বরং স্বার্থপরতা আর ভালোবাসা ছিল। তোমার অবস্থা আমি বুঝতে পারছি রবি, কিন্তু তুমি যেটা করেছো সেটা একেবারে উচিত নয়। তোমার এই একটা কৃত্যের কারণে পুরো গ্রাম এসব সহ্য করছে। আমি জানি পণ্ডিত মশাই, আমি নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি যা বলবেন আমি করার জন্য রাজি আছি। রবির বিনম্রতা আর পশ্চাতাপ দেখে পণ্ডিত মশাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যান। উনি ভাবতে শুরু করেন আর তারপর উনি রবির ভুল শোধরানোর উত্তরদায়িত্ব নিজেকেই দেন। উনি তাকে সমুদ্রের সেই কিনারায় নিয়ে যান, যার ঠিক মাঝখানে সেই জাদুই পর্বত ছিল। পণ্ডিত মশাই, আমরা এখানে কেন এসেছি? তোমার কৃত্যের জন্য পর্বতের পবিত্র দুধ বিষে পরিণত হয়েছে। সেই জন্য এখন তুমি ওই বিষটাকে গ্রহণ করে এই পর্বতটাকে শুদ্ধি করতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে পণ্ডিত মশাই, যদি এটাই আমার অপরাধের একমাত্র উপায় হয় তাহলে এর জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক হবে রবি। এর ফলে তুমি মারা পর্যন্ত যেতে পারো। আমি যা কিছু করেছি তার জন্য পুরো গ্রামের লোকেদের প্রাণ এখন সংশয়ে পড়েছে, তাই ওদেরকে বাঁচানো আমার দায়িত্ব, তাই না? এর জন্য আমার প্রাণ যদি দিতে হয় আমি দিয়ে দেব। রবির আত্মবিশ্বাস আর বলিদানের ভাবনা দেখে পণ্ডিত মশাইয়ের চেহারায় একটা হালকা হাসি চলে আসে। উনি মন্ত্রোচ্চারণ আরম্ভ করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হঠাৎ করে একটা চমৎকার হয়। গলে যাওয়া পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে দুধের একটা ধার বইতে শুরু করে। রবি সেই বয়ে যাওয়া দুধ নিজের কলসিতে নেয়, চোখ বন্ধ করে সেটা পান শুরু করে, যার কারণে দুধের ধার থেমে যায়। এই নিন পণ্ডিত মশাই, আমি আমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ করেছি, দয়া করে আমায় ক্ষমা করুন। আর এইটুকু বলে বেচারা রবি ওখানেই অজ্ঞান হয়ে যায়। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই! আরে কি হলো রামু? পণ্ডিত মশাই চমৎকার হয়ে গেছে, সমস্ত গ্রামের লোকেরা হোসে ফিরেছে আর সবাই খুব সুস্থ রয়েছে। কি সত্যি? তক্ষুনি পণ্ডিত মশাই পেছনে দেখেন সেই গলে যাওয়া পর্বত সমুদ্রে ডুবে যায়, আর তার জায়গায় একটা নতুন বড় আর চমকানো পর্বত সমুদ্রের ওপরে চলে আসে, যার মধ্যে থেকে দুধের ধারা বইছিল। তক্ষুনি সেই সময় রবিরও জ্ঞান ফেরে। সে চোখ খোলে আর দেখতে পায় যে তার সামনে একটা নতুন দুধ বয়ে যাওয়া পর্বত দাঁড়িয়েছিল।
আরে আমি আমি বেঁচে আছি, আর এই পর্বতটা, এটা আবার কোত্থেকে এলো? আরে এই সব কিছু তোমার জন্যই হয়েছে রবি। তুমি ওই বিষটাকে গ্রহণ করে ভোলেনাথকে প্রসন্ন করেছো, আর সেই ফলেই তো তুমি এই পৃথিবীটাকে আরো একটা পবিত্র পর্বত দান করেছেন। পণ্ডিত মশাইয়ের কথা শুনে রবির চোখে জল চলে আসে, কিন্তু সেটা জল ছিল পশ্চাতাপের জন্য আর সুখের। পুরো গ্রাম এখন আবার সমৃদ্ধ আর সুরক্ষিত হয়ে উঠেছিল।